আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কল্পনীয়। আমাদের সামনে একটা খবর আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ইতিহাস প্রকৃতি যদি সত্য হয়, তাকে যে একবার আইন এবং জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আজকের একটা ছোট্ট ঘটনা, জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ৪২ জনকে আসামি করে মামলা দায়েরের আবেদন করা হলেও তা গ্রহণ করেননি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে পুলিশ হত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিল করেন। এতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। তবে অভিযোগের বিষয়ে সব শুনে পর্যালোচনা করে আদালত মামলাটি আমলে নেননি। এরপরে আরেকটা আলোচনা স্বাভাবিকভাবে উঠেছে। এদিকে আজ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদকে সরব দেখা যায়। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়ে তিনি বলেন, এখান থেকেই বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে। ২১ জন মিলে সেই সভা করেছিল। একটি হচ্ছে ফেসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফেসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফেসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। রাষ্ট্রপতি যদিও শেষ পর্যন্ত বক্তৃতা দিয়েছে, রাষ্ট্রপতিকে বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন। এরপর সন্ধ্যা ৬টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন আসিফ মাহমুদ। তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন, চুপ্পু মাস্ট গো। স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংসদে যেতে পারেননি, যায়নি, ইলেকশনও করতে পারেনি। তাকে নিয়ে বহু প্রশ্ন, বহু গুঞ্জন। পুলিশ হত্যায় আজকে একটি অভিযোগ পর্যন্ত গেল। এখন পর্যন্ত জুলাই অধ্যাদেশ, তাদেরকে দায়মুক্তির অধ্যাদেশ দিয়ে দায়মুক্তি দিয়ে রেখেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানাচ্ছেন সংসদও হয়তো একটা অ্যাপ্রুভ করবে। কিন্তু আমরা একটু তাকিয়ে আছি, আদালতে এই জুলাই অধ্যাদেশ এবং জুলাই সনদ এবং গণভোট নিয়ে একটি মামলা চলমান। সেই মামলার রায় যদি এই জুলাই সনদের বিপক্ষে যায়, গণভোটের বিপক্ষে যায়, তাহলে তখন যদি এই মামলার আবার আবেদন করা হয়, তাহলে আসিফ মাহমুদের পরিণতি কি হবে? বাংলাদেশের ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু হলো এক প্রস্ত নাটকের মধ্য দিয়ে। আইনের ভুল ব্যাখ্যা দিয়ে স্পিকারের শূন্য আসন নিয়ে শুরু হয় অধিবেশন। নজিরবিহীনভাবে প্লে কার্ড দেখিয়ে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ আর ভাষণ শুরুর পরপরই বিরোধী দলীয় এমপিরা ওয়াকআউট করলো। যে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদকে সবকিছু মনে করছে বিরোধী এমপিরা, তারাই আবার বলছে রাষ্ট্রপতি অবৈধ। আবার রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননাও করতে দেখা গেছে জামাত এনসিপির এমপিদের। বিরোধী এমপিদের এমন দ্বিচারিতার মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার নিয়োগকর্তা আওয়ামী লীগকে শুলে চড়ালেন। বিএনপির প্রশংসা করতে গিয়ে নিজের ভাষণে বেশ কয়েকটি অসত্য তথ্য দিয়েছেন বহু নাটকের জন্ম দেয়া এই রাষ্ট্রপতি। প্রশ্ন হলো, রাষ্ট্রপতির এ ধরনের ভাষণ কি নতুন কিছু? আবার রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামাত যে অবস্থান, সেটিও কি নতুন কিছু? আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দিয়ে বিএনপি ২০০৯ সালের প্রতিশোধ নিল। ১৯৯১ সালে জাতীয় পার্টি এবং ২০০৯ সালে বিএনপি সংসদের প্রথম অধিবেশনে যে আচরণ করেছিল, প্রায় একই আচরণ দেখা গেছে ২০২৬ সালেও। এরই মধ্যে সংসদের বাইরে ১৪৪ ধারা বজায় থাকলেও এনসিপি প্রতিবাদ সমাবেশ করেছে পুলিশের নাকের ডগায়, যেমনটা তারা করত ইউনূসের আমলে। এত কিছুর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের শুরুতেই বড় কলঙ্কটা লেপে দেওয়া হয়েছে সংসদের শোক প্রস্তাবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তোলা শোক প্রস্তাবে যুক্ত করা হয় ৭১-এর যুদ্ধাপরাধে দণ্ডিত জামাত ইসলামের ৬ জন এবং বিএনপির এক নেতার নাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় তাদের দণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিশ্লেষকরা মনে করেন, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে দাবি করা বিএনপিকে এই কলঙ্কের দায়ভার নিতে হবে। আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১৯ মাস পর যাত্রা করলো বাংলাদেশের নতুন সংসদ। এবার ব্যতিক্রম পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরুর প্রক্রিয়া স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণে থাকা বিভিন্ন বিষয় আলোচনার জন্ম দিয়েছে। আগে থেকে বিরোধী দল, বিশেষ করে জামাত ও এনসিপির বক্তব্য থেকে পরিষ্কার
বোঝা যাচ্ছিল তারা রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করবে। অধিবেশন চলাকালে বেলা ৩টা ৪০ স্পিকার হাফিজউদ্দিন আহমেদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতির আগমনের ঘোষণা দেন। এই সময় বিরোধী সদস্যরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মধ্যেই বিয়োগলের সুর বেজে ওঠে এবং অধিবেশন কক্ষে প্রবেশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি স্পিকারের ডান পাশে নির্ধারিত আসনের সামনে দাঁড়ান। এই সময় জাতীয় সঙ্গীত বাজতে থাকে এবং অধিবেশন কক্ষের মনিটরে জাতীয় পতাকা প্রদর্শিত হয়। সরকারি দলের সদস্যরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে শ্রদ্ধা জানালেও বিরোধী জোটের সদস্যরা শুরুতে আসনে বসে থেকে প্রতিবাদ অব্যাহত রাখেন। দেশের আইন অনুযায়ী জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়। এ সময় ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী সংসদ সদস্যদের ইশারার মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। পরে অবশ্য জাতীয় সঙ্গীতের মাঝামাঝি সময় বিরোধী সদস্যরাও দাঁড়ান। জাতীয় সঙ্গীত শেষ হলে রাষ্ট্রপতি নির্ধারিত আসনে বসেন। এ সময় জামাত ও এনসিপি জোটের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং রাষ্ট্রপতিকে ধিক্কার জানান। তারা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে বিভিন্ন অসংসদীয় এবং অশালীন স্লোগান দিতে থাকেন। স্পিকার বারবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেও কোনো কাজ হয়নি। এদিকে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বিরোধী সদস্যরা স্লোগান দিতে থাকেন। হট্টগোলের মধ্যে বিএনপির কয়েকজন সদস্য বিরোধীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ঠিক কাজ করছেন না। বিক্ষোভের সময় বিরোধী দলের সদস্যরা মাইক ছাড়াই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানান। বিরোধী দলের নেতা শফিকুর রহমান বলেন, এই রাষ্ট্রপতি স্বৈরাচার ও ফ্যাসিবাদের সহযোগী। এই সংসদে তার ভাষণ তারা মেনে নিতে পারেন না। এ পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ আসন ছেড়ে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে গেলে বিরোধী দলীয় উপনেতা তাকে বাধা দেন এবং 2 হাত প্রসারিত করে বিরোধী সদস্যদের বাইরে নিয়ে যান। প্রায় 4 মিনিট অচলাবস্থার পর রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তবে এর মধ্যেও বিরোধী সদস্যদের বিক্ষোভ চলতে থাকে। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে বিরোধী সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। পরে রাষ্ট্রপতি তার নির্ধারিত ভাষণ শেষ করেন এবং স্পিকার অধিবেশন আগামী রোববার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের দাবি, রাষ্ট্রপতি অপরাধী, যার পেছনে আছে 3টি কারণ। এর মধ্যে তৃতীয় কারণটি হলো রাষ্ট্রপতি একটি অধ্যাদেশে সই করেছিলেন যেখানে নির্বাচনের পর নির্বাচিত প্রতিনিধিরা একদিকে সংস্কার পরিষদের সদস্য এবং একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। শফিকুর রহমানের দাবি, ওই অধ্যাদেশ অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে রাষ্ট্রপতির দায়িত্ব ছিল, কিন্তু তা করা হয়নি। দর্শক, খেয়াল করে দেখুন, রাষ্ট্রপতি অবৈধ কিন্তু রাষ্ট্রপতি স্বাক্ষর করা অধ্যাদেশ বৈধ। এমন দ্বিচারিতা নিয়ে সংসদের প্রথম দিন কাটিয়ে দিল বিরোধী দলীয় সংসদ সদস্যরা। দর্শক, আমাদের বিশ্লেষণ হলো, রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করার ঘটনা বাংলাদেশের সংসদের ইতিহাসে এর আগে 2 বার ঘটেছে। প্রথমবার 1991 সালের 5ম সংসদের শুরুর অধিবেশনের মিল পাওয়া যাবে। 1991 সালের 5ই এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন ভাষণ দিয়েছিলেন তখন জাতীয় পার্টির সংসদ সদস্যরা ওয়াকআউট করেছিলেন। দলীয় চেয়ারম্যান HM এরশাদকে বন্দী রাখার প্রতিবাদ জানিয়েছিলেন তারা। তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বিব্রত হয়েছিলেন, বলেছিলেন তিনি খুব দ্রুত বিদায় নিতে চান কিন্তু সাংবিধানিক ব্যবস্থার অভাবে পদত্যাগ করতে পারছিলেন না। আর দ্বিতীয়বার ঘটনাটি ঘটেছিল 2009 সালের 25শে জানুয়ারি 9ম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে। ওই সময় রাষ্ট্রপতি ছিলেন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন বিএনপির নির্বাচিত রাষ্ট্রপতি এবং খালেদা জিয়ার আস্থাভাজন। 9ম সংসদে ইয়াজউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছিলেন সেটি ছিল বিএনপিকে একেবারে শুলে চড়ানোর মতো। 2009 সালের 26শে জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সরকারের কোনো আচরণের প্রতিবাদ করে নয়, নিজেদের নির্বাচিত রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ করে সেদিন বিএনপি সংসদ কক্ষ থেকে বেরিয়ে গিয়েছিল। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সংসদে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেন সেটি আসলে সরকারি দলেরই লিখে দেয়া। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদের বৈঠকে অ্যাপ্রুভ হতে হয়। 2009 সালে বিএনপি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ বলেছিলেন, অবাধ নির্বাচনের মাধ্যমে দিন বদলের সংসদ এসেছে, দেশ থেকে দুর্নীতি বিদায় নিয়েছে। দর্শক, 2005 সালের 19 অক্টোবর দৈনিক প্রথম আলোর লাল কালিতে হেডলাইন ছিল,
খবরটি লজ্জার অপমানের। ট্রান্সপারেন্সি সূচকে বাংলাদেশ টানা 5 বার শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছিল। তখন বিষয়টি ছিল বিএনপির জন্য চরম বিব্রতকর। অথচ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেই অতীত রেকর্ডকে একেবারে নিজের মতো করে পাল্টে ফেলেছেন। তিনি জাতীয় সংসদে দেওয়া ভাষণে দাবি করেছেন, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা ছেড়েছিল আওয়ামী লীগ। খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে, যার ফলে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায় বাংলাদেশ। অথচ রেকর্ড বলছে বিএনপি আমলেই দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। রাষ্ট্রপতি তার ভাষণে আরো একটি অসত্য তথ্য দিয়েছেন। রাষ্ট্রপতি দাবি করেছেন 2006 সালের অক্টোবর মাসে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়, তার অনেক আগেই বিশ্বের দুর্নীতিতে চ্যাম্পিয়নের কলঙ্ক থেকে মুক্ত হয়ে বাংলাদেশ এশিয়ার ইমার্জিং টাইগার হিসেবে স্বীকৃতি পায়। আমাদের অনুসন্ধান বলছে 2017 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম একটি তথ্যচিত্র প্রকাশ করে, যেখানে বাংলাদেশকে নতুন এশিয়ান টাইগার হিসেবে অভিহিত করা হয়। এটি আন্তর্জাতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। 2018 সালে HSBC তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 26তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং এর প্রবৃদ্ধি অনেকটা টাইগার ইকোনমির মতোই হবে। দর্শক, মূলত 2009 সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের ভাষণের প্রতিশোধ নিল বিএনপি। ইয়াজউদ্দিন আহমেদ সেদিন তার ভাষণে বঙ্গবন্ধুকে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বলে সম্বোধন করেছিলেন। স্মরণ করেছিলেন শেরে বাংলা, ভাসানী, সরার্দি ও জাতীয় চার নেতাকে। 2026 সালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নাম উল্লেখ করেছেন শুধু স্বাধীনতার ঘোষক হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার। তবে অতীতের সকল কলঙ্ককে ছাড়িয়ে এবার যেটা সংসদে ঘটল সেটি এক বিরাট প্রশ্ন তুলে ধরেছে। বাংলাদেশের জাতীয় সংসদ কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা বিরোধীদের রক্ষা কবচ হয়ে যাচ্ছে? কারণ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামাত ইসলামের 6 নেতা এবং বিএনপির 1 নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শোক প্রস্তাবে জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান, শুরা সদস্য মীর কাশিম আলী এবং নায়েবে আমির দেলার হোসেন সাইদের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠে। একই সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও এতে সংযোজন করা হয়। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এসব নাম শোক প্রস্তাবে যুক্ত করার বিষয়টি অনুমোদন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ওই 7 জনই 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হন। তাদের মধ্যে আমৃত কারাদণ্ডে দণ্ডিত সাইদি কারাগারে মারা যান। আর 2012 থেকে 2016 সালের মধ্যে বাকি 6 জনের ফাঁসি কার্যকর করা হয়। দিনের শুরুতে আইনের ভুল ব্যাখ্যা দিয়ে শুরু হয়েছিল সংসদের অধিবেশন। সাধারণত বিদায়ী সংসদের স্পিকার অথবা ডেপুটি স্পিকারের সভাপতিতে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও এবার এর ব্যতিক্রম হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে। এমন পরিস্থিতিতে সংসদ কক্ষে স্পিকার আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন। পরে সংসদের সম্মতিতে প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন বিএনপির সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অথচ সংসদের কার্যপ্রণালী বিধির যে ব্যাখ্যাটির কথা এই প্রসঙ্গে তুলে ধরা হয়েছে সেটি মূলত চলমান কোনো সংসদ অধিবেশনের জন্য নয়, নতুন কোনো সংসদের জন্য নয়। আমাদের বিশ্লেষণ হলো বিএনপি এখানে 1991 সালের একটি ঘটনার প্রতিশোধ নিল। 1991 সালের 5 এপ্রিল যখন সংসদ অধিবেশন বসবে তখন বিতর্ক দেখা দেয় অধিবেশন কার সভাপতিত্বে শুরু হবে। আগে স্পিকার শামসুল হুদা চৌধুরী জাতীয় পার্টির ছিল বলে তার কাছ থেকে শপথ নিতে অনীহা দেখায় বিএনপি। শেষে বিকল্প হিসেবে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়িয়েছিলেন। তখন বিদায়ী স্পিকার শামসুল হুদা চৌধুরীকে দিয়ে অধিবেশন শুরু করাতে আপত্তি তুলেছিল সদ্য ক্ষমতায় যাওয়া বিএনপি, কিন্তু বাদ সাধেন শামসুল হুদা চৌধুরী। তিনি বলেছিলেন অধিবেশনের শুরুতে তার লাশ হলেও সংসদে যাবে। শপথ পড়াতে ডাকা না হলেও অধিবেশনের শুরুটা নিয়ম অনুযায়ী করতে অনড় ছিলেন তিনি। শেষে শামসুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়েছিল। তার পরিচালনায় নতুন স্পিকার হিসেবে আব্দুর রহমান বিশ্বাস এবং ডেপুটি স্পিকার হিসেবে শেখ রাজ্জাক আলী নির্বাচিত হওয়ার পর
সসম্মানে বিদায় নিয়েছিলেন তিনি। তবে সংসদের ভেতরে আইন ও সংবিধান মানার অনেক ব্যাখ্যা বিএনপির কাছে শোনা গেলেও সংসদের বাইরে এনসিপিকে আইন ভাঙতে দেখেও তারা ছিল নিশ্চুপ। সংসদ অধিবেশন অনুযায়ী সংসদের বাইরে নির্দিষ্ট এলাকায় ছিল নিষেধাজ্ঞা। সেটি না মেনে এনসিপির নেতারা 3টি দাবিতে সমবেত হয়েছিল। পুলিশ অবশ্য তাদের দেখেও না দেখার ভান করে গেছে। প্রশ্ন হলো, মুলতবির পর 15 মার্চ থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে কি এমন আরো নাটক ফিরে দেখা যাবে, যেখানে পদে পদে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে অপমান করা হবে? সংসদের প্রথম অধিবেশন ছিল, সেখানে মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেব বক্তৃতা দিয়েছেন। সেইটা নিয়ে এখন আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, সকলেই ব্যাপক সমালোচনা করতেছেন, অনেক কিছুই বলার চেষ্টা করতেছেন। তো যারা বলছেন বা বলার চেষ্টা করতেছেন তাদের সাথে আমি 1000% এক। এটা শুধু এই জন্যই নয় যে আমি আওয়ামী লীগ করি তাই না, এটা কারণ আছে। আপনার নিশ্চয় মনে আছে, যারা ছোট ভাই তারা মনে নাও থাকতে পারে, তবে আমার মুরব্বী যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন, বা আমাদের সমসাময়িক যারা আছেন, তাদের সকলেরই পরিষ্কার মনে থাকার কথা। আমরা 91 সালের আগ পর্যন্ত আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যাই ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। সুতরাং ওখানে যেমন এরশাদের পরে এরশাদ, জিয়ার পরে জিয়া, ওই মির্জাফর আসছে, সুতরাং সেইখানে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না, কিছু না। তো 91 সালে যখন সংসদীয় ব্যবস্থা চালু হলো, এর পরেই আসলো যে সংসদের প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি হয়ে গেলেন টোটালি আলংকারিক পোস্ট। ওই যে আপনার বিভিন্ন খেলার সময় দেখেন না, 4 ছক্কা মারলে কিছু মেয়েরে দিয়ে ওই যে ফুল দিয়ে এইভাবে নাচে, ওই ধরনের আলংকারিক পোস্ট। কিন্তু এরপরও অধিবেশন শুরু, অধিবেশন সমাপ্তি, সরকার বদল, এগুলোতে রাষ্ট্রপতির ভাষণের একটা মহত্ব আছে। বা সেই হিসেবে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি মনোনয়ন দিলেন, যদিও তিনি একজন রাজাকার ছিলেন বা বিএনপি ঘরানার লোক ছিলেন, সেটা হচ্ছে বিএনপির ব্যাপার। বিএনপি ওনাকে আনলেন, নমিনেশন দিলেন, উনি রাষ্ট্রপতি হলেন। এবং এটা সকলেই জানেন, সকলের কাছে প্রশংসিত যে 96 সালে ওই যে মেজর জেনারেল নাসিমের একটা অভ্যুত্থানকে উনি পণ্ড করে দিয়েছিলেন অনেক কিছু। এরপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করলো। নিয়ম অনুযায়ী সম্মান, রাষ্ট্রপতি একটা ভাষণ দেবেন, সেটার উপর আলোচনা হয় সংসদে। সেই হিসেবে ওনাকে ভাষণ দেওয়ার প্রস্তাব করলো। আওয়ামী লীগ যেটা লিখে দিয়েছিল, সেই সময় আব্দুর রহমান বিশ্বাস সেটা মানেননি। এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে। তৎকালীন সময় পত্রপত্রিকা দেখলেও পাবেন, বা তখন তার ফেসবুক ছিল না, সুতরাং পত্রপত্রিকা যদি অতীত ঘাটেন তাহলে পাবেন। সেখানে আব্দুর রহমান বিশ্বাস, তিনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে রাজি ছিলেন না। এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে উনি বললেন যে ঠিক আছে, আমি বঙ্গবন্ধু বলবো না, কিন্তু আমি যাতে ওনার সম্মানহানি না হয় তার জন্য আমি ওনাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এই ভাষা বলে আমি ওনাকে ব্যাপারে বলবো। এবং সেই হিসেবে তিনি বললেন। আওয়ামী লীগ এটা নিয়ে আর খুব একটা ঘেঁচাঘেঁচি করে না, কারণ ক্ষমতায় যাচ্ছে এখন, এটা বললেও কি আর না বললেও কি, তিনি যে বিএনপির রাষ্ট্রপতি, সেই হিসাবে গেলেন। আওয়ামী লীগ আনলেন কাকে এইবার? আওয়ামী লীগ আনলেন আরেক শাহাবুদ্দিন, চার্লি চ্যাপলিন, বিশিষ্ট সুপ্রিম কোর্টের বিচারপতি, ওনাকে আনলেন। উনি ছিলেন, তো উনি থাকার সময় নাকি আওয়ামী লীগ নাকি অনেক বিল উনি সাইন করতেন না, ছুঁড়া ফালাই দিতেন, পাশ করতেন না, এই অবস্থা গেছে। এরপর তো আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেল। 2001-এ আবার যে আপনার বিএনপির সরকার আসলো, শাহাবুদ্দিন সাহেব যে ওখানে বক্তৃতাও দিলেন, অনেক কিছু করলেন। এরপরে আসলো কে? এরপর আবার যখন আপনার বিএনপির পতন হলো 2008-এ, যখন বিএনপির পতন, তখন এই সরি এটা 96 পরে 2000 শাহাবুদ্দিন সাহেবের পরে 2001-এ আসলো আবার বিএনপির সরকার, তখন আমাদের শাহাবুদ্দিন সাহেব দিলেন। এবং তখন বিএনপি ওদের রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন বদরুদ্দোজা চৌধুরীকে। ওনাকে ইমপিচমেন্ট করার পরে উনি পালায়ে যেতে বাধ্য হয়। পরে ওখানে আনা হয় আপনার আরেকজন রাষ্ট্রপতি, ইয়াজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ভাইস প্রেসিডেন্ট কিছু ছিলেন। উনি তো দেখলেন যে দলের জন্য যে মহব্বত
দলের জন্য যে ত্যাগ সেটা করতে যাওয়া উনি নিজেকে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ঘোষণা করে দিলেন। এবং উনি সবকিছু করার পরেও এরপর 2008-এ যখন সরকার পরিবর্তন হলো উনি বক্তৃতা দিলেন লিমিটেকে, উনি ওনার দলের পারপাস সার্ভ করে বক্তৃতা দিয়েছেন। এখন এরপরে আওয়ামী লীগ সরকার 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ছিল। এর ভিতরে আপনার দুইজন রাষ্ট্রপতি পরিবর্তন হয়েছে, সর্বশেষ হচ্ছে চুপ্পু। এখন চুপ্পু সাহেব কি করলেন? উনি কি আসলে কি নিজের জীবন বাঁচাইছেন নাকি উনি তো সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। উনি বক্তৃতায় উনি কি করলেন, প্রথমে আইসা উনি বললেন যে 2001 সালে আওয়ামী লীগের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, আওয়ামী লীগ দুর্নীতি করে গেছিল 2000 সালে, সেটা 2001 সালে বিএনপি ক্ষমতায় আইসা দুর্নীতির চ্যাম্পিয়ন। তো ঠিক আছে, আমি মাইনা নিলাম, যেটা যেহেতু 1 বছর আগেরটা আসে সেটা তো আমি মাইনা নিলাম ভাই, আমার কোনো দুঃখ নেই মানতে, তর্কেও যাব না, যেটা সত্য সেটা। কিন্তু 2001-এর পরে এরপর যে পরপর 5 বার দুর্নীতিতে প্রথম হয়েছিলেন, সেটার দায়িত্ব কার? সেটার কথা কেন চুপ্পু সাহেব বললেন না? চুপ্পু সাহেব আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি, তিনিও তো এখন দেন দরবার করতে পারতেন যে আমি ফেসিস্ট টেসিস্ট এগুলো বলতে পারবো না, কারণ এটা আমার দল, দলের একটা নীতি আদর্শ আছে, আমার দল যেটা করেছে তখন না, উনি বললেন না। তো প্রয়োজন বোধে ভাই আপনি দরকার আপনি রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিতেন না, অসুবিধা কি ছিল? বা আপনি পদত্যাগ করতেন যে আমি ভাষণ দেব না, আমি পদত্যাগ করছি, আমাকে হয় আমার মতো ভাষণ দিতে হবে, নাহলে আমি ভাষণই দিব না, আমি পদত্যাগ করছি, সেটাও তো বলতে পারতেন, সেটাও করেননি। বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে সে এইটা বললে ভুল হবে যে শাহাবুদ্দিন চুপ্পুই ক্ষমতাধর। মূলত হচ্ছে যে এস আলম হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর, এস আলম, কারণ উনি তো এস আলমের নির্বাচিত রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ 96 থেকে 2000 পর্যন্ত এতেও শিখে নাই, এবং এর পরবর্তীতে শিখে নাই। বরঞ্চ আমি বলবো কি জানেন, এই আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী আছেন এনাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন কে বা কাহারা, সেটা আপনারাই বিবেচনা করেন, যে আমরা যা চাই তাই হবে, আমরা যা বলি তাই হবে। সেই বলার ফাঁসটা আজকে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ নাকি দুর্নীতিবাজ, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 1000, যেখানে এই সরকার বলতেছে 700-800 হত্যা করা হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ না সারা পৃথিবী বলতেছে যে এইখানে আওয়ামী লীগ না, এটা বিভিন্নভাবে এই আমেরিকার ডিপ স্টেট আছে জড়িত, পাকিস্তানে আইএস আছে, এরা মিলে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আমাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি বলছেন যে আওয়ামী লীগ খুন করেছে। তো আওয়ামী লীগ আসলে কাদেরকে রাষ্ট্রপতি, কাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন, কাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছেন, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করতে হবে, আমি বা আপনি না। আর তাই আমি লিখেছি আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু। তাহলে আব্দুর রহমান বিশ্বাস তারা যদি তখন ওইভাবে শক্ত থেকে যদি বলতে পারেন এইটা, তাহলে চুপ্পু সাহেব বলতে পারলেন না কেন? না হলে আপনার ক্ষমতা চাইলে আপনার জেলে যাইতেন, সর্বোচ্চ এতটুকু, আপনি তো মাইরা ফেলতো না। আপনি তো নাকি সেই বঙ্গবন্ধুর জন্য আপনি জেলে গিয়েছিলেন, আপনি দুদুকে চাকরি করেছেন, আপনি বিচারপতি ছিলেন, আপনি অমুক ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেই নাকি এখানে এসেছিলেন। তো সেই মোরালটা আপনার রাখতে পারলেন না। আর এর দায়টা আসলে পুরোপুরি আমি চুপ্পুকে কেন দিব? হুইস চুপ্পু? আমি তো চুপ্পুরে চিনি না। আমলি তো কলা গাছ দাঁড়া করাইলো, আমরা সেখানেই ছিলাম। তাই সেখানে চুপ্পুকে নির্বাচিত করলো কারা? চুপ্পুকে কারা এনে ক্ষমতায় বসাইলো? আর চুপ্পু সাহেব আপনি যখন জানেনই যে আপনি যা বলবেন সেটা লিপিবদ্ধ থাকবে সংসদের, সারা জিন্দিগি থেকে যাবে, এইটা কেউ ফালাইতে পারবেন না। সে আপনার মুখ থেকে বিএনপি যা যা বের করিয়েছে, এরপরে কি হবে? আজকে তো অধিবেশন শেষ হলো আজকের দিনের মতো, কালকে কি আপনি কি জানাবেন যে আপনি পদত্যাগ করছেন শারীরিক অসুস্থতার কারণে? এরপরে সিঙ্গাপুরে বাইপাস করার নাম দিয়ে ওখানে যাই কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্টের শিকার হবেন? সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আপনি যে কথাটা বলেছেন আমার খুব ছিল, খুবই ক্ষোভ ছিল এই চুপ্পু সাহেবের উপর। মহামান্য বলতে হবে, কারণ তিনি তো আফটার অল আমাদের দেশের হেড অফ দ্য স্টেট। তো মহামান্য চুপ্পু সাহেবের উপর আগে আমার ক্ষোভ ছিল, কিন্তু এখন আমার করুণা প্রকাশ করতে ইচ্ছে করতেছে। আপনি বিশ্বাস করেন, আমার চেহারা দেখে বুঝতেছেন আমি তার উপরে ক্ষুব্ধ নই। মানে আমার সত্যি করুণা প্রকাশ করতে ইচ্ছে করতেছে এই মহামান্য চুপ্পু সাহেবের জন্য, এবং সেই সাথে যারা তাকে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন
মানে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে যারা এত সুন্দর একটা পরামর্শ দিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব বাদ দিয়ে একজন আমলাকে এনে প্রধান প্রেসিডেন্ট বানানোর জন্য, তাদের প্রতিও আমার করুণা প্রকাশ হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়টা দেখেছেন, আমাদের এলাকায় একজন লোক আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছিল। আমি তখন একটু অনতি দূরে দাঁড়িয়েছিলাম, আমি বললাম দেখ, যতই বক্তব্য দেখ, এর শেষে কিন্তু জয় বাংলা স্লোগান দিবে, অথবা জয় বঙ্গবন্ধু, অথবা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর মধ্যে একটা বলবে অথবা দুইটা বলবে, তুই অপেক্ষা থাক। বিশ্বাস করেন, ওই লোকটাকে তো বিএনপিরা ফুলের মালাতে বরণ করতেছে। আমাদের সরিষাবাড়ির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সব বিএনপির বাঘা বাঘা নেতা। উনিও আওয়ামী লীগের ছোট বাঘ ছিলেন আর কি, যিনি যোগ দিতেছিলেন। সত্যি সত্যি কই বলতেছে না, তুই তো 15 মিনিট হলো কিছুই তো বলে না। আমরা তুই অপেক্ষা কর, দেখ কি করে। এটা কোন ভাবে তুই বলতেছস, কোন সাহস? আমি বললাম দেখ, উনি হলো একজন পাড়া আওয়ামী লীগার, তার মুখ দিয়ে ভুলে হইলেও একবার জয় বাংলা বাড়াবেই। বিশ্বাস করবে না, যেই না বক্তব্য শেষ করে দিল, এখন বলবে না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, বলে ফেলছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এটা আমার নিজের চোখে, এরকম আমি আরো কয়েকটা এরকম দেখেছি। কিন্তু চুপ্পু সাহেবের বেলা, হ্যাঁ চুপ্পু সাহেবের বেলা মানে এই ডাউট ছিল যে উনি ভুলে না জয় বাংলা বলেন। কিন্তু পরে দেখলাম তিনি যে জামালপুরের ভাষায় বলে যেভাবে নিটকাইতেছেন, যেভাবে নিটকানি দিলেন, আর 2 দিন আগে জাইমার রহমানরা 3 বার যেভাবে সালাম দেওয়ার হ্যাট্রিক করলেন, তখন আমি বুঝে পেয়েছি এই লোকের আসলে দিলে কোনোদিনই বঙ্গবন্ধু আওয়ামী লীগ ছিল না। পরিষ্কার। আপনি বিশ্বাস করেন, আপনি আসাদ যদি কালকেও ধরেন, আমরা একটা হাইপোথিসিস করলাম, আমরা 3 জনই বিএনপিতে যোগ দিলাম, আমরা ভুলে জয় বাংলা বলে ফেলবো, অন্তত মুখে যদি জিন্দাবাদ বলতে গিয়ে আমরা আটকে যাব। কিন্তু খেয়াল করেন চুপ্পু সাহেব কতবার রিহার্সেল করেছেন, আমার ধারণা সারা রাত ঘুমায় নাই, সারা রাত রিহার্সেল করছে, কোরআন তেলা হাফেজিয়াদের মতো পড়ছে, যাতে কোনো রকম ভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু না বাড়ায়। বোঝা গেল যে তিনি আসলে কোনো কালে আওয়ামী লীগার ছিলেন না। আর আমার কিন্তু কিঞ্চিত একটা বিশ্বাস ছিল তার প্রতি। আপনি দেখেন, ওই যে আব্দুর রহমান বিশ্বাস এর, সে কি করেছিল, সে কিন্তু বলেছিল আমি বঙ্গবন্ধু বলবো না, বলে নাই। তিনি কি বলেছিলেন, জাতির পিতাও বলে নাই, কি বলেছিল, অবিসংবাদিত নেতা। তাকে দিয়ে কিন্তু বঙ্গবন্ধু জয় বাংলা এগুলো বলানো যায় নাই, সে বিএনপির প্রেসিডেন্টকে দিয়ে। কিন্তু আওয়ামী লীগের প্রেসিডেন্টকে দিয়ে কি সুন্দর বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সবচাইতে আমার ইন্টারেস্টিং যে বিষয়টা লেগেছে, তিনি যখন বলেছেন আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আচ্ছা, উপর দিকে থুথু দিলে যে নিজের গায়ে পড়ে, একটা 10 বছরের বাচ্চা বুঝে, 5 বছরের বাচ্চা কোনোদিন উপর দিকে থুতু দেয় না, কারণ নিজের গায়ে পড়ে। চুপ্পু সাহেব যে কথাটা বললেন, তিনি কার আমলের প্রেসিডেন্ট ছিলেন, এই কথাটা বললেই তো বলবে যে ফরিদ ভাই, ফরিদের মুখ খারাপ। আমাদের অত্যন্ত প্রিয় একজন অভিনেতা অনন্ত জলিল ভাইয়ের সেই ডায়লগ আপনি কি ভুলে গেছেন, মৃত লাশ কখনো কথা বলে? তো আপনি উপর দিকে থুতু দেওয়ার কথা বলছেন, মৃত লাশের কি যায় আসে থুতুতে? আপনি কিন্তু শেখ হাসিনাকে বললেন যে তাকে যারা সুপারিশ করেছিল চুপ্পু সাহেবকে প্রেসিডেন্ট বানানোর জন্য, তাদের দোষ, শেখ হাসিনার দোষ নাই। ব্যাপারটা এমন, ছোটবেলায় আমাদের বন্ধু বান্ধবদের অনেক পরিবারের সদস্যকে দেখলাম, বিশেষ করে মাকে, ছেলে কোনো ভুলভাল করলে গিয়ে মায়ের কাছে নালিশ করলে বলতো যে আমার ছেলে এমনি ভালো, কিন্তু এই খারাপ ছেলেদের সাথে চলে একটু খারাপ হয়ে গেছে। মানে শেখ হাসিনা ভালো, কিন্তু তাকে যারা পরামর্শক তারা খারাপ। ব্যাপারটা কি এরকম শেখ ফরিদ ভাই? দেখেন, যাই করুক না কেন, নীতি আদর্শের, আমি মুনাফিক পছন্দ করি না, যে কারণে আমার জামাত ইসলাম 2 চক্ষের শত্রু, কারণ তারা তাদের স্বরূপে থাকে না। দেখেন, একজন বিএনপির প্রকাশিত ঘোষিত রাজনীতিবিদ, সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু না বললেও, যদি অবিসংবাদিত নেতাও বলেন, মরহুম শেখ মুজিবুর রহমানও বলেন, আমার আপত্তি নাই। কিন্তু এই যে যারা গুপ্ত, যারা ছুপা, যারা মুনাফিক, এদের আমার খুব কষ্ট হয়। দেখেন, ওয়াকার যেভাবে এসে আমিরে জামায়াত বললো, সে বলতে পারতো জামাতের আমির, আমিরে জামায়াত, হ্যাঁ, তার যে অবস্থা, সে একজন ধার্মিক হতে পারে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যেই দলটি, যারা বারবার গাদ্দারি করে এসেছে বাংলাদেশের মানুষের সাথে, তাদের গোলামি করা, চুপ্পু সাহেব মানে এরকম একটা পর্যায়ে একটা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া একদিনের জন্য হলেও, এটা কিন্তু খুবই সম্মানের, এবং সেই সম্মান নিয়ে মৃত্যু হওয়াটা, জেলে যাওয়ার মধ্যেও কিন্তু গর্ব আছে। কিন্তু এত বড় অপদার্থ মানুষ দেখে তোমার খারাপ লাগে। এই মিলিটারিরা আমার বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, এটা সার্জিল আলমের মতো আমার বঙ্গবন্ধু বলতেছি না, আমি এটা ফিল করে বঙ্গবন্ধুকে ওন করে বলছি। আমার দেশের স্থপতিকে হত্যা করেছে নির্মমভাবে এবং নৃশংসভাবে, তার পুরো পরিবারকে হত্যা করেছে। বাদ যায়নি শেখ রাসেল, এমনকি মায়ের পেটে থাকা সন্তান বাদ যায় নাই। সেই মিলিটারিকে আমি তাও
কিছুটা হইলেও, যেহেতু আমার দেশের মানুষের টাকায় বেতন হয় তাদের, তারা যদিও যায় মিশন ফিশনে যায়, যাই হোক তারা তো আমার দেশেরই মানুষ। আমার তো একটু নিশ্চয়। আমার দেশের মানুষ হিসাবে একটু একটু হইলেও অন করতে চাই। কিন্তু যখন এই এই একের পর এক সেই মিলিটারি থেকে ওয়াকার আসে, এবং সেই ওয়াকারদের যখন নিজেই শেখ হাসিনা নিয়োগ দেন, চুপকে যখন শেখ হাসিনা নিজেই নিয়োগ দেন, এবং সাংবাদিক থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমি বলবো না যে এই যে ভাতের হোটেলের হারুন, এই প্রত্যেকটা জায়গায়, আর তখন যখন তাদের কর্মীরা এসে আমাদেরকে বলে এই তুই তো লালবদর, এই তুই তো জামাত, এই কথাগুলো যখন বলে, তখন তো আপনার কাছ থেকে জানতেই চাই শেখ ফরিদ ভাই, আপনি তো আওয়ামী লীগের তৃণমূলের সাথে অনেক যোগাযোগ রাখেন, তাদের হ্যাঁ, নিশ্চয়, অনেক নিশ্চয়। বাঘা বাঘা নেতাদের সাথে টকশো করেছেন, আত্ম উপলব্ধি কি হবে ব্যক্তিগত- না আওয়ামী লীগের? দুই এক কথা যদি বলতেন।